প্রথম নাম ছিল হাদি। হাদির পরের তালিকায় উঠে এসেছে জুলাই বিপ্লবের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর নাম। একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম দেশের রাজনৈতিক অঙ্গনে। সেনানিবাসে ফেরত যাব, এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং আমি আজকে সকালেও বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাইছেন আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষে এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধু এক সাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। মহান বিজয় দিবসে আপনাদের প্রত্যেককে এই রক্তিম শুভেচ্ছা। যারা বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির সত্তা, বাঙালির স্বাধীনতা, বাঙালির বিজয় সবকিছুকে এখান থেকে ধারণ করেন, আপনাদের প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। বিজয় দিবসকে কেন্দ্র করে বিহারীপল্লীতে নানান আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসিকে বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। সবসময়ই মোটামুটি 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় 50%। এদিকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ ফেব্রুয়ারির নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলেই জানিয়েছেন দলটির একাধিক। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওটি একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাইছেন আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষে এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন। মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু। আওয়ামী লীগের বন্ধুরা, এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত ছিল। বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সরাসরি বলেছেন যে নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরে আসতে পারে। মানে নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই শঙ্কার কথা তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে জাতিকে সাবধান করছেন। কিন্তু মনে করে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার রাজনৈতিক মিত্রবর্গ এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে অপারেশন ডেভিল হান্ট সহ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে পরিমাণ গ্রেফতারি অভিযান চালানো হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ দলটিকে একরকমের নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন তারা। বিশেষ করে এই 17ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হওয়ার পর, মানে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর, কেন আওয়ামী লীগ রাস্তায় নামতে পারলো না, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাউকে কেন রাস্তায় পাওয়া গেল না, সে প্রসঙ্গে জামায়াতে ইসলামী, বিএনপি সহ দলগুলো এবং তরুণ নেতারা বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া গেছে। অথচ এখন ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে বড় ধরনের পরিকল্পনা আছে এই গুপ্ত শক্তির, পলাতক শক্তির, এবং নির্বাচনের আগেই তারা ফিরে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথমেই কথা বলেন নাই। মানে তার সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য তার মানে ছিল না যে তরুণ নেতাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, কিংবা তিনি যাকে পলাতক শক্তি বলছেন তাদের কোনো প্রস্তুতি আছে এ প্রসঙ্গে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের তরফে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা যায় নাই। কিন্তু গত শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তিনি শনিবারে তিন প্রধান দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ডেকে নিলেন, তখনই
ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তারা গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন এবং এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটেছে এবং তারা জানতে পেরেছেন যে এখন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রফেশনাল শুটার বা পেশাদার শুটার, প্রশিক্ষিত শুটার ভাড়া করেছে। তার মানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তখন টার্গেট কিলিং এর কথা স্বীকার করে নিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে উদ্বিগ্ন, কিংবা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর যাদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার যথাযথ কারণ আছে, তারা বারবারই বলে আসছিলেন যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে, মানে তিনি তো খুব একটা, মানে তার কথা বলার মধ্যে আমি কেমন জানি সব সময় বরাবর যেই ফোরামেই তিনি বক্তৃতা দেন না কেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিন কিংবা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিন, যেখানেই তিনি কথা বলেন না কেন, আমি এর মধ্যে একটা ছেলে ভোলানো ছড়ার একটা আমেজ পাই। তাই আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি জাতির উদ্দেশ্যে ভাষণের পূর্ণ বিবরণটি পড়ছিলাম ডেইলি স্টার বাংলায়, এবং সেখানে তিনি বলছেন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এক ব্যথিত হৃদয়ে, কারণ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, যিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা। এবং তিনি বলছেন, সরকার প্রধান বলছেন, এটা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। এরপর তিনি বলছেন যে সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। এখন আপনারা তো জানেন যে চিহ্নিত করেছে সরকার নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, চিহ্নিত করেছে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের মিলে। তারা মিলে দুজনকে চিহ্নিত করেছেন এবং সরকার এখন পর্যন্ত, শুক্রবার ঘটনা ঘটেছে, মঙ্গলবার পেরিয়ে গেছে, আজকে বুধবার, সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দুজনের মধ্যে, যেই দুজন কিনা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ওসমান হাদির দিকে গুলি করেছেন। ব্যাপক প্রচারণা আছে। ওই জুলকারনাইন সায়ের বক্তব্য হচ্ছে যে তিনি একেবারে নিশ্চিত যে এই দুইজনই পালিয়ে গেছেন, মানে যেদিন তারা হামলা করেছেন সেদিনই সীমান্ত পেরিয়ে তারা ভারত চলে গেছেন। সরকার স্বীকার করছে না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলছেন যে আপনাদের সীমান্তে যদি চলে গিয়ে থাকে আমাদেরকে গ্রেফতার করে ফেরত পাঠান। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা ব্যাপক ক্ষুব্ধ ভারতের ওপর যে কেন ভারতে পালিয়ে যেতে পারলো। কিন্তু সরকার সবার আগে বাংলাদেশে এমন একটা হাই প্রোফাইল অপরাধ ঘটবার পরে তো বাংলাদেশের সীমান্তকে অ্যালার্ট করবার কথা ছিল সরকারের, এবং সরকার বলেছিল তারা অ্যালার্ট করেছে, কিন্তু তারা কি তার মানে ঠেকাতে পারে নাই? তারপরেও সীমান্ত পেরিয়ে এই দুই অপরাধী ওসমান হাদির ওপর হামলা করে পালিয়ে গেল ভারতে, নাকি সরকার 4 দিন 5 দিন চলে যাচ্ছে আসলে ব্যর্থ হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করতে? ডক্টর ইউনূস এরপর বলছেন একটা নতুন শব্দ তিনি বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে ডক্টর ইউনূস নিশ্চিত যে এটা ফ্যাসিস্ট টেরোরিস্ট, মানে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে। তাহলে কি সূত্র তারা বের করলেন যার ফলে এই বিষয়ে তারা নিশ্চিত হলেন? তাহলে ডক্টর ইউনূস নিশ্চিত এখন যে এই ফ্যাসিস্ট টেরোরিস্টরা আওয়ামী লীগ এই ঘটনা একটি ঘটিয়েছে, কিন্তু তিনি যে বলেছেন প্রফেশনাল শুটার ভাড়া করেছে, তাহলে তিনি বলতে চাইছেন ফ্যাসিস্ট টেরোরিস্ট আওয়ামী লীগ প্রফেশনাল শুটার ভাড়া করে ফেলেছে। তাহলে 15 মাস ধরে তারা আসলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক পরিমাণ, বিপুল পরিমাণ হত্যা মামলা দিয়ে, সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে, জামিন দিতে মানা করে দিয়ে ঢালাওভাবে কি অ্যাচিভ করলেন, কি অর্জন করলেন, কি স্থিতিশীলতা অর্জন করলেন, আর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট টেরোরিস্টদের ওপর কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে এখন কিনা তারা এই পুরো পরিকল্পনা করে ফেলেছে, বাস্তবায়ন যখন করা শুরু করে দিয়েছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সরকার। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসিকে বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। সব সময়ই মোটামুটি 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় 50%। এদিকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ ফেব্রুয়ারির নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলেই জানিয়েছেন দলটির একাধিক নেতা। তবে কি নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ? সেটা আপাতত না, কারণ আওয়ামী লীগের নিবন্ধনে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই সোজা পথে চলে না, বিশেষ করে ক্ষমতার পালাবদলের পর। সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি পাল্টে গেছে এক হাদির ঘটনাতেই। এ অবস্থায় আবারও অপারেশন ডেভিল হান্ট 2 পরিচালনার ঘোষণা এসেছে
সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযানের দাবিও এসেছে। নির্বাচনের মাস দুয়েক আগে এমন অপারেশন পরিচালিত করলে ছন্নছাড়া আওয়ামী লীগ আরও বেকায়দায় পড়বে, সেটা আপাতত পরিষ্কার। একদিকে তফসিল ঘোষণার পর দলটির পক্ষ থেকে তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা এসেছে। দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে, এই মর্মে তারা একটি বিবৃতিও দিয়েছে। ভারতে অবস্থানরত শীর্ষ নেতারা এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসেবেও মন্তব্য করেছে। মনে রাখতে হবে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বহু শীর্ষ নেতা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন, যাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি তবে এই নির্বাচন বয়কট করছে? কিন্তু এখানেই কাহিনীর মোচড়। দলটির একাধিক নেতার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচন বয়কটের পথে হাঁটতে চাইছে না আওয়ামী লীগ। তাদের মূল আপত্তি নির্বাচনের বৈধতা এবং নির্বাচনকালীন সরকারের চরিত্র নিয়ে। এমন কৌশল কেন আওয়ামী লীগের? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম খোলাখুলি বলছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। সবসময়ই মোটামুটি 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় 50%। এই বিপুল সংখ্যক সমর্থকের প্রতিনিধিত্বকারী একটি দলকে নির্বাচনের বাইরে রাখা হলে সেই নির্বাচন অর্থবহ হতে পারে না বলে তারা যুক্তি দেখাচ্ছেন। কিন্তু বাস্তবতাটা হলো, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং পরে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের দলীয় ব্যানারে বা প্রতীকে কারো এই নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে স্পষ্ট জানিয়েছেন, এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। তাদের দাবি খুব পরিষ্কার, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। বলা হচ্ছে, তাদের এই দাবিটি শুধু দেশের ভেতরের রাজনৈতিক চাপ তৈরির জন্যই করা হচ্ছে না, উদ্দেশ্য আরও বড়। আর তা হলো আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য একটি হাতিয়ার প্রস্তুত রাখা। বয়কট নয়, প্রতিহত করার কৌশল, পর্দার আড়ালের হিসাব। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পরেও কেন আওয়ামী লীগ বয়কট শব্দটি এড়িয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি তাদের সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশলের অংশ। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে মাত্র 2টি নির্বাচন বাদে তারা সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। তারা নিজেদেরকে গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনমুখী দল হিসেবে তুলে ধরে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে চায়। একটি দল যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট করে, তখন সেই দলটিকে গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া দল হিসেবে চিহ্নিত করার সুযোগ তৈরি হয়। আওয়ামী লীগ এই বদনামটা নিতে রাজি নয় বলে কৌশলের আশ্রয় নিচ্ছে। দলের প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ঠিক এই জায়গাটিতেই জোর দিয়েছেন। তিনি বলছেন, আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না। দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন। আমরা তাই প্রতিহত করার কথা বলছি, প্রতিরোধ করার কথা বলছি। এই প্রতিহত বা প্রতিরোধ বলার মানে হলো, আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তারা তাদের বিপুল সংখ্যক সমর্থককে ভোটদানে বিরত থাকতে এবং এই নির্বাচনকে অকার্যকর প্রমাণ করতে উৎসাহিত করতে পারে। অর্থাৎ এটি একটি নন পার্টিসিপেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ সরাসরি বয়কট নয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দেওয়া যে নির্বাচনে ভোট পড়েনি ঠিকঠাক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে অক্টোবরে এক ইমেইল সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়া হয়, তবে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। লক্ষণীয়, তিনি দলের সমর্থকদের স্বতঃস্ফূর্ত এক সাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। মহান বিজয় দিবসে আপনাদের প্রত্যেককেই রক্তিম শুভেচ্ছা। যারা বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির সত্তা, বাঙালির স্বাধীনতা, বাঙালির বিজয় সব কিছুকে এইখান থেকে ধারণ করেন, আপনাদের প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। বিজয় দিবসকে কেন্দ্র করে বিহারি পল্লীতে নানান উৎসব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই প্রত্যেকটা উৎসব ইতিহাস বিকৃতির উৎসব। সেই প্রত্যেকটা উৎসবে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান, অপদস্থ করা হচ্ছে। প্রত্যেকটা উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী
শ্রী নরেন্দ্র মোদীজি তার টুইটারে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই টুইট দেখার পর বাংলাদেশের বিহারি পল্লীতে একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি। এত বছর বিহারিরা বারবার বলার চেষ্টা করেছে স্বাধীনতা যুদ্ধ মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটা যুদ্ধ। এখানে বাংলাদেশের কোনো লাভ হয়নি, এখানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা ভূখণ্ড বিভক্ত হওয়ার কারণে বাংলাদেশের মানুষ অনেক বেশি সম্পদ হারিয়ে ফেলেছে, অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু প্রকৃত ইতিহাস তারা কখনোই বাঙালির মধ্যে তুলে ধরার চেষ্টা করছে না, করবেও না। এদের ইতিহাস বিকৃতি অনেকটা শৈল্পিক পর্যায়ে চলে গেছে। নরেন্দ্র মোদীজি যে স্ট্যাটাস তিনি দিয়েছেন, যে টুইট তিনি করেছেন, সেখানে তিনি বিজয় দিবসে বাংলাদেশের নাম উল্লেখ করেন নাই। বিগত সময়গুলোতে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, তখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী দায়িত্বে যারা ছিলেন তারা সবসময় বাংলাদেশের বিজয় দিবসকে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি পশ্চিমবঙ্গে ঘটা করে বিজয় দিবস উদযাপন করা হতো। কিন্তু এবার নরেন্দ্র মোদীজি তার সেই টুইটে বাংলাদেশের নাম উল্লেখ করেন নাই। এই উল্লেখ না করার পেছনে অনেক কারণ আছে। এটা নিয়ে রাজাকাররা বলতেছে, এতদিন আমরা বলেছি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ এখানে সম্পৃক্ত না, তোমরা বিশ্বাস করো নাই। কিন্তু এখন তো কথা সত্যি হলো, এখন তো সত্যি সত্যি নরেন্দ্র মোদীও বলে দিচ্ছে যে বিজয় দিবস ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, এখানে বাংলাদেশের কোনো ভূমিকা ছিল না। নরেন্দ্র মোদী এই কথা কেন বলেছে, তার এই লেখার যে যৌক্তিকতা আছে সেটা আমি বলছি। তার আগে বাঙ্গুরা যে লাফাচ্ছে নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের নাম উল্লেখ করেন নাই, শুধুমাত্র মোদী কিন্তু বলেন নাই। মোদী তো বিজেপির, কংগ্রেস, রাহুল গান্ধী বিরোধী দলীয় প্রধান নেতা, তিনিও কিন্তু বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে তার টুইটারে স্ট্যাটাস দিয়েছেন, টুইট করেছেন, সেখানে কিন্তু তিনিও বাংলাদেশের নাম উল্লেখ করেন নাই। এটা নিয়ে কিন্তু বাঙ্গুদের মধ্যে কোনো প্রকার উৎসাহ, উদ্দীপনা কিংবা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। বাঙ্গুরা সবসময় উৎপেতে থাকে কিভাবে ভারতের একটা ভুল খুঁজে বের করা যায়, কিভাবে ভারতের সেই ভুলটাকে তারা মেসাকার করতে পারে। তার স্ট্যাটাসে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। 1971 সালের 3রা ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, সেই অভিযোগে পাকিস্তান ভারতে হামলা করেছে। অনেকে আপনারা জানেন না, বাঙ্গুরা তো সেটা জানলেও কখনো বলবে না। সেই অপারেশনটার নাম ছিল অপারেশন চেঙ্গিস খান। এই অপারেশন চেঙ্গিস খানের মাধ্যমে তারা যুদ্ধ ঘোষণা করে ভারতের প্রত্যেকটা বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী। এরপর ভারত বাধ্য হয়ে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে ভারতের 4000 সৈন্য নিহত